আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ২৬ জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ সাধারণতন্ত্র দিবসে গণতন্ত্রের মূল্যবোধ বুঝালেন প্রধানমন্ত্রী। সংবিধান খতরে মে বলছে কংগ্রেস। শ্রীভূমিতে আজ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক। মাদ্রাসা ছাত্রদের জয় শ্রীরাম বলতে বাধ্য করল বিহারে, শুরু তদন্ত। দিল্লির বুটে নিরাপত্তায় মোতায়েন গুজরাট পুলিশ, ফুঁসে উঠলেন ক্ষুব্ধ কেজরিওয়াল। ধ্বংসস্তূপে পরিণত গাজা সাফ করতে চান ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের অন্যত্র পাঠানোর ভাবনা, কথা পড়োশীদের সঙ্গে। আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ, সরাসরি বিমান চালুর ঘোষণা। দিল্লির সঙ্গে বাড়ল দূরত্ব। পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিয়াচেন ও গালওয়ান যুদ্ধক্ষেত্র, ভারতীয় সেনার অভিনব উদ্যোগ। দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ নয়, আইএসআই যুগ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিল্লির। এবং সর্বশেষ খবরটি হলো, উত্তরাখণ্ডে কাল থেকে লাগু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন মঞ্চের কেন্দ্রবিন্দুতে চলে এলো সংবিধান রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সাধারণতন্ত্র দিবসের সকালে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা নিবেদন করলেন, সেখানে কংগ্রেস মনে করল মোদী জমানাতেই সবচেয়ে বিপদের সংবিধান। আজ সকালেই দেশবাসীকে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গণতন্ত্র মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রাখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম। প্রধানমন্ত্রীর ভাষণে সরাসরি রাজনীতির উল্লেখ না থাকলেও তার বার্তায় একাধিকবার সংবিধানের উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের তরফে সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা পাঠান দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনিও, কিন্তু তারপরে সরাসরি কাঠগড়ায় তোলেন বর্তমান সরকারকে। খাড়গের বক্তব্য, ভারতীয় সংবিধানের সব রক্ষাকর্তাই আজ বিপন্ন। কংগ্রেস সভাপতির বার্তা, মোদী সরকার সংবিধানের সব পবিত্র প্রহরীকে বিপন্ন করে তুলেছে। ধর্মীয় মৌলবাদের আগ্রাসনের সমাজে বিভাজন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু, দলিত, অনগ্রসর এবং গরিবদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে। ধর্মনিরপেক্ষদের বিরুদ্ধে গেওবেলীয় দাচে বদনাম করা হচ্ছে। খাড়গের দাবি, এই মুহূর্তে সংবিধানের মূল্যবোধ রক্ষা করা জরুরি। তার বিবৃতিতে মণিপুরের প্রসঙ্গ উঠে এসেছে। আসলে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে থেকেই ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে সংবিধান। বিরোধীদের অভিযোগ, মোদীর আমলে সংবিধান খতরে মে। সংবিধান বদলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। সেই অভিযোগ সাধারণতন্ত্র দিবসে তুলে ধরলেন কংগ্রেস সভাপতি। অপরদিকে শিলচরে যথাযোগ্য মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো। আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। এরপর ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের পর কৌশিক রায় তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা সহ সরকারি আধিকারিকরা। অপরদিকে শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। আজ সারা দেশের সঙ্গে শ্রীভূমিতে উদযাপিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। শ্রীভূমি জেলা এই বিশেষ অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মন্ত্রী তার ভাষণে ভারতীয় সংবিধানের গুরুত্ব এবং দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার মূল্যবোধ রক্ষার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। অপরদিকে দিল্লির বুটে নিরাপত্তায় মোতায়েন গুজরাট পুলিশ, ফুঁসে উঠলেন ক্ষুব্ধ কেজরিওয়াল। দিল্লির বুটে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে। জানিয়ে এবার কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য, একদিন আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। অথচ সেই কমিশনই এবার দিল্লির বুটের জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির বুটে ভিন রাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে।
গুজরাট থেকে আসা পুলিশ কর্মীদের পেট্রোলিং, খানাতল্লাশি এবং ইভিএম এর নিরাপত্তায় ব্যবহার করা হবে, যা নিয়ে এবার ক্ষুব্ধ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর প্রশ্ন, দিল্লিতে হচ্ছেটা কি? পাঞ্জাব পুলিশকে সরিয়ে দেওয়া হলে গুজরাট পুলিশ কেন ব্যবহার করা হচ্ছে? বিধানসভা ভোটের দিন দশেক আগে নির্বাচন কমিশন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পাঞ্জাব পুলিশকে। আসলে রাজধানীর নিরাপত্তা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। ভালো করে বলতে গেলে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব অমিত শাহর দপ্তরের। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। তারপরে কমিশন কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেয়। আপের প্রশ্ন, ভিন রাজ্যের পুলিশ রাখা যাবে না, এই অজুহাতে যদি পাঞ্জাব পুলিশকে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, তাহলে গুজরাট পুলিশ দিল্লির বুটে কেন? কমিশন সূত্র অবশ্য বলছে এটা রুটিন প্রক্রিয়া, সব রাজ্যের বুটেই কম বেশি ভিন রাজ্যের পুলিশ ব্যবহার করা হয়। অপরদিকে মাদ্রাসা ছাত্রদের জয় শ্রীরাম বলতে বাধ্য করল বিহারে, শুরু তদন্ত। বিহারের বোরাহাটে একদল মাদ্রাসা ছাত্রকে হয়রানি করে এবং সাম্প্রদায়িক হয়ে ওঠা ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম বলতে বাধ্য করেন হামলাকারীরা। শুক্রবার বাঁকা জেলার এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 1 মিনিট 44 সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় মাদ্রাসা ছাত্রদের দলটি চোর থাপ্পড় মেরে সাম্প্রদায়িক স্লোগান দিতে বাধ্য করেছে। স্পষ্টতই ভয় থাকা ছেলেদের মধ্যে একজনকে স্লোগানটি উচ্চারণ করতে বাধা দিতে দেখা যায়, যার ফলে আরো ভয় দেখানো হয়। ক্যামেরার পেছনে অদৃশ্য কিন্তু হামলাকারীরা তখন অন্য একটি ছেলের কাছে যায় এবং তাকে স্লোগান দিতে বাধ্য করে। ভয়ে ভয়ে ছেলেটি তাদের নির্দেশ অনুসরণ করে বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলো, কিন্তু হামলাকারীরা ছেলেটিকে আরো ধাক্কা দিয়ে আরো জোরে স্লোগান দিতে বাধ্য করে। শিশুদের উত্ত্যক্ত করার পর হামলাকারীরা তাদের ছেড়ে দেয় এবং বিদ্রুপের সুরে মন্তব্য করে, যাও আপ তুম হিন্দু বন গয়ে। ভিডিওটির শেষে দেখা যায় অপরাধীরা চিৎকার করে আল্লাহকে গালি দেয় এবং শিশুদের অপমান করে। অপরদিকে ইসরায়েলি সেনার হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। রণক্লান্ত ওই অঞ্চল সাফ করতে থেকে ফিলিস্তিনিদের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এক 20 মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই বিষয়ে মুখ খুলেন তিনি। ঠিক কি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? তার কথায়, কার্যতই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটা, প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে, মানুষ মারা যাচ্ছে। আর সেই কারণে আরব দেশগুলির সঙ্গে আমি কথা বলা শুরু করেছি, যাতে ওইসব দেশের মানুষ বিভিন্ন অঞ্চলে নির্মাণ তৈরি করে সেখানে মানুষ থাকতে পারে। হয়তো এই পরিবর্তনের ফলে সেখানে ওরা শান্তিতে থাকতে পারবে। শনিবারই জর্ডনের রাজার সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন ফিলিস্তিনিদের এই আশ্রয় সাময়িক হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। এদিকে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে, কিন্তু পরিস্থিতি এমনই যেন বারুদের স্তূপের উপরে রয়েছে সবটাই। যে কোনো মুহূর্তে ফের ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এহেন পরিস্থিতি সদ্য মসনদে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন বাইডেন প্রতিশ্রুতি দিয়েও যা পাঠাননি, সেই 2000 পাউন্ড বোমা তিনি পাঠাচ্ছেন ইসরায়েলে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লেখেন, অনেক জিনিস যা ইসরায়েল অর্ডার করেছিল এবং যে জন্য অর্থ প্রদান করেছিল, কিন্তু বাইডেন পাঠাননি, এখন তা রওনা দিয়েছে। প্রসঙ্গত এই বোমাগুলি বাইডেনের আমলেই পাঠানোর কথা ছিল, কিন্তু ডেমোক্রেট নেতা তা পাঠানোর ঝুঁকি নেননি। বাইডেন প্রশাসনের দাবি ছিল ওই বোমা হাতে পেলে ইসরায়েল তা গাজায় সাধারণ মানুষের বসতির উপরে ফেলতে পারে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সবুজ সংকেত দিলেন এই সিদ্ধান্তে। অপরদিকে মোহাম্মদ ইউনূসের আমলে ক্রমশ দূরত্বই বাড়ছে ভারত বাংলাদেশের। নয়াদিল্লিকে আরো দূরে ঠেলে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই ঘোষণা করেছেন। তার বক্তব্য, দুদেশের সম্পর্ককে আরো মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান হাই কমিশনার হোসেন। তার এই ঘোষণাতে স্পষ্ট, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ইসলামাবাদকে আসলে কাছে টানতে তৎপরতা বাড়াচ্ছে ঢাকা। এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চালু রয়েছে, কিন্তু এবার সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দুদেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্য ক্ষেত্রে যাতায়াত আরো সহজ হতে পারবে।
বিশেষ করে চিকিৎসা পরিষেবা ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধির কথা উল্লেখ করেন হুসেনের কথায় এই উদ্যোগ দুদেশের আর্থিক সম্পর্ককে আরো দৃঢ় করবে। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির কথাও শোনা গেল হুসেনের গুলায়। তার কথায় পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রতিরক্ষা খাতেও পাকিস্তানের অবদানের কথা উল্লেখ করেন তিনি। পরবর্তী খবরটি হলো পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিয়াচেন ও গালওয়ান যুদ্ধক্ষেত্র, ভারতীয় সেনার অভিনব উদ্যোগ। ভারতীয় সেনার উদ্যোগে এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সিয়াচেন ও লাদাখের গালওয়ানের মতো ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। চলতি বছর জুন মাস থেকে গালওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে গালওয়ান উপত্যকায় পর্যটন শুরু হওয়ার আগে সেখানে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। ৭৭তম আর্মি ডের বিশেষ দিনে প্রতিরক্ষা মন্ত্রক ও পর্যটন মন্ত্রকের যৌথ উদ্যোগে সূচনা হয়েছে ভারত রণভূমি দর্শন প্রকল্পের। এই প্রকল্পের আওতায় পর্যটকরা সরাসরি ভারতের সামরিক ইতিহাসের অংশ হয়ে যাওয়া স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, ইতিহাসের সাক্ষী দুর্গম স্থান সিয়াচেন ও গালওয়ান উপত্যকা এতদিন সীমিত ব্যবহারের আওতায় ছিল, কিন্তু এই উদ্যোগের ফলে সেগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পদক্ষেপ ভারতের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষকে সংযুক্ত করতে ভূমিকা রাখবে। এর আগে ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতি বিজড়িত লোঙ্গেওয়ালাকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সূত্রের খবর, রণভূমি দর্শন প্রকল্প চালু করার পিছনে প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক লক্ষ্য রয়েছে। প্রথমত, পর্যটকরা সরাসরি এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করে যুদ্ধের কাহিনী ও ভারতীয় সেনার আত্মত্যাগের গল্প জানার সুযোগ পাবেন। এছাড়া সিয়াচেন ও গালওয়ানের মতো সীমান্তবর্তী এলাকায় পর্যটন চালু হওয়ায় স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পর্যটকদের আগমনে সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থান ও বাণিজ্যিক সুযোগ বাড়বে। দেশের সামরিক ইতিহাস সম্পর্কে মানুষের উৎসাহ ও গর্ব বৃদ্ধি পাবে। পর্যটকদের জন্য এই অঞ্চলগুলোকে আকর্ষণীয় করে তুলতে তথ্যচিত্র, স্মারক এবং অন্যান্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। অপরদিকে দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ নয়, আইএসআই যুগ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিল্লির। গত আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশ। এই ঘনিষ্ঠতা এতটাই বেড়েছে যে সম্প্রতি নিঃশব্দে ঢাকা সফর সেরেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, গোটা পরিস্থিতির উপর শুধু নজর রাখাই নয়, ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কোনো কড়া পদক্ষেপ করতেই পিছপা হবে না নয়াদিল্লি। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করা হবে। পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের চারপাশে কোন কোন ঘটনা ঘটছে তা আমাদের নজরে থাকে। পড়োশী দেশের ঘটনাবলী সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল। যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ৫ দশকের বেশি সময় ধরে ভারত বন্ধু হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ, কিন্তু গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের অপসারণের পর পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। অভিযোগ, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত চলছে কট্টরপন্থীদের দল জামাতি ইসলামীর পরামর্শে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ এখন নানাভাবে ভারতের বিরোধিতা করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের কট্টরপন্থীরা প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। বাংলাদেশে নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এবিটির সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আল কায়দার ছায়া সংগঠন এবিটি পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে নাশকতার শোক করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কয়েক মাস আগে জেল মুক্ত করেছে এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানীকে। আর এই গুলাজলে মাছ তোলার চেষ্টা করছে পাকিস্তান। বাংলাদেশকে কাজে লাগিয়ে কিভাবে ভারতের মাটিতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া যায় তার নীল নকশা তৈরিতে নতুন করে উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ। সেই সূত্রে বাংলাদেশে পৌঁছে গিয়েছিলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম সহ একাধিক শীর্ষকর্তা। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তারা, যদিও ঢাকা বা ইসলামাবাদ কেউ এ ব্যাপারে মুখ খুলেনি। প্রতিবেশী দুই দেশের এই চুপ থাকার কৌশলেই ষড়যন্ত্রের সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। এ বিষয়ে সতর্ক নজর রেখেছে ভারত। সেই সঙ্গে নাম না করে দুই পড়োশী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অপরদিকে উত্তরাখণ্ডে কাল থেকে লাগু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। দেশের প্রথম রাজ্য হিসেবে দেবভূমি উত্তরাখণ্ডে ২৭ জানুয়ারি থেকে লাগু করা হবে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্পর সিং ধামির সচিব শৈলেশ বাগলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের একদিন আগে এই কোড কার্যকর করা হবে বলে জানা গেছে।
বাগুরে জানিয়েছেন যে 27 জানুয়ারি দুপুর 12:30 রাজ্য সচিবালয় ইউসিসি পোর্টাল চালু করা হবে। উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি হলো একটি সাধারণ আইন বা ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের পারস্পরিক আইনের পরিবর্তে বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়গুলি পরিচালনা করে। সংবিধানে এটি একটি অবিচারযোগ্য নির্দেশিকা নীতি হিসেবে অন্তর্ভুক্ত। বিজেপি 2022 সালের বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে প্রচারের মূল বিষয় হিসেবে তুলে ধরেছিল। ইউসিসি বাস্তবায়নের আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি জানিয়েছেন, এর উদ্দেশ্য কোনো বিশেষ ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা নয়। তিনি বলেন, এই আইনের মাধ্যমে আমরা মহিলাদের অধিকতর অধিকার এবং সুরক্ষা প্রদান করতে চাই। এই আইন সবার জন্য সমান। দামি আরো জানান, রাজ্য প্রশাসন মায়ানমার ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী। মুখ্যমন্ত্রী জানান, আমাদের রাজ্যে সবাই শান্তিপূর্ণভাবে বাস করেন। আমরা যা কিছু করি তা জনগণের সঙ্গে আলোচনা করে করি। তবে কিছু মাদ্রাসায় সন্দেহজনক কার্যকলাপের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের ব্যাপারে এই ধরনের কার্যকলাপ দেবভূমিতে কোনোভাবেই চলবে না। আমরা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, যদি কিছু বেআইনি পাওয়া যায় তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।